খালেদা জিয়ার চিকিৎসায় ব্রিটিশ চিকিৎসক ঢাকায় পরীক্ষা করা হচ্ছে বিদেশে নেয়ার সম্ভাব্যতা। তারেক রহমানের দেশে আসা নিয়ে সামাজিক মাধ্যমে নানা বিভ্রান্তি। আশ্রয়প্রাপ্তদের নিজ দেশে ফেরার বিষয়ে ব্রিটিশ আইন কি বলে? নিজের দুরবস্থার জন্য সেনাপ্রধানকে দায়ী করলেন ইমরান খান। আসিম মুনির যেন পাকিস্তানের নতুন সুলতান। ট্রাম্প স্থগিত করেছেন 19টি দেশের নাগরিকদের অভিবাসন। সোমালীয়দের আবর্জনা বলায় বিতর্কের ঝড়। ইরানে মিলল বিশাল সোনার খনি। কঠিন পরিস্থিতিতে থাকা দেশটির জন্য নতুন আশার আলো। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিলি আক্তার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অসুস্থ বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলে ঢাকায় এসেছেন। সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চলে যান। যুক্তরাজ্যের চিকিৎসক দেখার পর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে নেওয়া সম্ভব কি না সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আগেই জানিয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হাসান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মোনাজাতে কান্না কেবলমাত্র একটি রাজনৈতিক দলের প্রধানের জন্য নয়, দেশপ্রেম, ত্যাগ আর আপোষহীনতার আলো ছড়িয়ে বেগম খালেদা জিয়া এখন জাতীয় ঐক্যের প্রতীক। গত 23 নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। শারীরিক নানা জটিলতার কারণে তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। সাবেক এই প্রধানমন্ত্রীর অসুস্থতার খবরে যেন এক চাপা কষ্ট বহন করছে দেশবাসী। প্রথম দিন থেকেই হাসপাতালের সামনে সড়কগুলোতে জড়ো হয়েছেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। কারো হাত প্রার্থনায় রত, কারো কণ্ঠে নীরব উচ্চারণ এক নারীর প্রতি শ্রদ্ধা। এদিকে খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার, ভারত সহ বহু দেশ। সম্ভাব্য যে কোনো ধরনের চিকিৎসা সহায়তার জন্য প্রস্তুত এসব দেশের রাষ্ট্রপ্রধানরা। এরই মধ্যে সোমবার বিকেলে চীনের 5 সদস্যের এক বিশেষজ্ঞ দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এরপর সেখানে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা এবং প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে আলাপ করেন। এছাড়াও বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সহায়তার জন্য বুধবার সকালে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিএল ঢাকায় এসেছেন। সকাল 10:20 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে চলে যান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আসার বিষয়টি জানিয়েছিলেন। তিনি বলেছেন, যুক্তরাজ্যের চিকিৎসক দেখার পর যদি মেডিকেল বোর্ড মনে করেন তখন খালেদা জিয়াকে যথাযথভাবে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে তার ছেলে তারেক রহমান দেশে ফিরবেন কিনা তা নিয়ে দেশবাসীর মধ্যে বেশ আগ্রহ রয়েছে। অনেকে আবার তারেক রহমানের দেশে আসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাল তথ্য ছড়িয়ে দিচ্ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লিভার, কিডনি, হৃদযন্ত্র সংক্রান্ত বহু জটিলতার কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য ঢাকায় পৌঁছেছে চীনের বিশেষজ্ঞ দল। এদিকে খালেদা জিয়ার অসুস্থতার খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী এসে ভিড় করছেন। অনেকে নেত্রীর সুস্থতা কামনায় হাসপাতালের সামনে ইবাদত করছেন। এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায়ও দোয়ার আয়োজন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কিনা তা নিয়ে নেতাকর্মী ও দেশবাসীর মধ্যে বেশ আগ্রহ রয়েছে। অনেকে তারেক রহমানের দেশে আসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে দিচ্ছে। এ বিষয়ে এবার কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি।
অন্যদিকে রাজনৈতিক আশ্রয় নিরাপত্তাহীনতা থেকে সুরক্ষা দেয় প্রথমে 5 বছরের বসবাস অনুমতি মিলে, এরপর ILR ও নাগরিকত্বের সুযোগ থাকে। ILR থাকা সত্ত্বেও নিজ দেশে গেলে বা 2 বছরের বেশি যুক্তরাজ্যের বাইরে থাকলে ILR বাতিল হতে পারে। আশ্রয়প্রাপ্তরা রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে অন্য দেশে ভ্রমণ করতে পারে। নিজ দেশে গেলে ঝুঁকি থাকে। নাগরিকত্ব ত্যাগ করতে হোম অফিসে আবেদন করতে হয়। অনুমোদনের পর স্বাভাবিক বসবাসের অধিকার থাকে না। দেখুন আরেকটি ডেস্ক রিপোর্ট। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নতুন রাজনৈতিক নিপীড়ন ও নিরাপত্তাহীনতার কারণে যুক্তরাজ্যে আশ্রয় চায়। মঞ্জুর হলে প্রথমে 5 বছরের নিরাপত্তা ভিত্তিক থাকার অনুমতি দেওয়া হয়। এরপর ILR বা স্থায়ী বসবাসের সুযোগ মেলে, যার 12 মাস পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। নাগরিকত্ব পেলে ব্রিটিশ পাসপোর্টের মাধ্যমে বিশ্বজুড়ে ভ্রমণ ও যুক্তরাজ্যে ফেরার অধিকার থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 সালে চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে যান এবং তখন থেকে লন্ডনে বসবাস করছেন। জানা যায় তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন, তবে তার ILR বা নাগরিকত্বের বর্তমান অবস্থান নিশ্চিত নয়। রাজনৈতিক আশ্রয় মানে নিরাপত্তাহীনতা থেকে সুরক্ষা পাওয়া। ILR থাকা সত্ত্বেও নিজ দেশে ফিরে গেলে হোম অফিস ধারণা করতে পারে ঝুঁকি আর নেই, ফলে রিফিউজি স্ট্যাটাস ও ILR ঝুঁকিতে পড়তে পারে। সাধারণ অভিবাসীদের ILR থাকলেও যুক্তরাজ্যের বাইরে 2 বছরের বেশি থাকলে ILR বাতিল হতে পারে এবং ফিরে আসার জন্য নতুন ভিসা লাগে। রাজনৈতিক আশ্রয়প্রাপ্তদের জন্য হোম অফিস একটি বিশেষ রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট প্রদান করে। এটি ব্যবহার করে তারা নিজ দেশে ছাড়া বিশ্বের অন্য দেশে ভ্রমণ করতে পারেন। তবে যে দেশে নিরাপত্তাহীনতার কারণে আশ্রয় নেওয়া হয়েছিল সেই দেশে এই নথি ব্যবহার করা যায় না। যদি রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত ব্যক্তি নিজ দেশে যেতে চান, তাদেরকে সাধারণত দেশের পাসপোর্ট বা সরকারের ভ্রমণ পারমিট ব্যবহার করতে হয়। এটি একটি গুরুতর ঝুঁকি তৈরি করে। হোম অফিস ধরে নিতে পারে যে আশ্রয় নেওয়ার প্রয়োজনীয়তা আর নেই, ফলে রিফিউজি স্ট্যাটাস বা ILR বাতিল হতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যে ফিরে আসা কঠিন হতে পারে এবং নতুন ভিসা বা অনুমোদন প্রয়োজন হয়। নাগরিকত্ব ত্যাগের ক্ষেত্রে যুক্তরাজ্যের হোম অফিসে আনুষ্ঠানিক আবেদন করতে হয়। এই প্রক্রিয়ায় সাধারণত 8 থেকে 12 সপ্তাহ সময় লাগে। নাগরিকত্ব ত্যাগের অনুমোদনের পর বসবাসের অধিকার আর থাকে না। এতে যুক্তরাজ্যে থাকতে চাইলে নতুন ভিসা বা অনুমোদন নিতে হয়। শাহিদা রুবি, মাইটিভি। ইমরান খানের সঙ্গে কারাগারের সাক্ষাতের পর তার বোন জানান, তিনি শারীরিকভাবে ঠিক থাকলেও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন এবং প্রায় সারাদিন সেলে বন্দী থাকেন। পরিবারকে দীর্ঘদিন সাক্ষাতের অনুমতি না দেওয়ায় তার স্বাস্থ্য নিয়ে গুজব ছড়ায়। পরিবার ও পিটিআই নেতাদের অভিযোগ, সরকার ইমরানের অবস্থা গোপন করছে এবং তাকে চাপে দেশ ছাড়তে বাধ্য করতে চাইছে। তিনি 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে প্রায় 20 মিনিট দেখা করার পর তার বোন ডাক্তার উজমা খান 2 ডিসেম্বর গণমাধ্যমকে জানিয়েছেন, ইমরান খান শারীরিকভাবে সুস্থ থাকলেও তাকে কঠোর মানসিক নির্যাতনের মধ্যে রাখা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উজমা বলেন, আলহামদুলিল্লাহ তিনি শারীরিকভাবে ঠিক আছেন, কিন্তু মানসিক হয়রানির কারণে তিনি অত্যন্ত ক্ষুব্ধ। তিনি জানান, ইমরান খান সারাদিন একটি ছোট সেলে তালাবদ্ধ থাকেন, কারোর সঙ্গে কথা বলার সুযোগ পান না এবং খুব সীমিত সময়ের জন্য বাইরে যেতে পারেন। উজমার ভাষ্য অনুযায়ী ইমরান খান তার কারাবাস ও বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি জেনারেল আসিম মুনিরকে দায়ী করেছেন। তার দাবি, সেনাপ্রধান সেনাবাহিনীর নিয়ন্ত্রণ হাতে নিয়ে সংবিধান সংশোধন করে নিজের ও শীর্ষ সামরিক রাজনৈতিক ব্যক্তিদের জন্য আজীবন দায়মুক্তির ব্যবস্থা করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে বহুদিন দেখা করার অনুমতি না পাওয়ায় ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়িয়ে পড়ার মধ্যেই এই সাক্ষাৎ হয়। এমনকি তার সম্ভাব্য মৃত্যু নিয়ে জল্পনা কল্পনা শুরু হলে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে সমর্থকদের বিক্ষোভ দেখা দেয়, যার পর প্রশাসন বড় ধরনের সমাবেশ নিষিদ্ধ করে। গত মাসে ইমরানের 3 বোন নওরিন নিয়াজি, আলিমা খান ও ডাক্তার উজমা কারাগারে সাক্ষাতের অনুমতি চাইলে তাদের উপর হামলার অভিযোগ উঠে। একই সঙ্গে ইমরানের 2 ছেলে দাবি করেন কর্তৃপক্ষ তাদের বাবার প্রকৃত অবস্থা গোপন করছে। তার ব্যক্তিগত চিকিৎসকের প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
পিটিআইয়ের সিনেটর খুররম জিশান গত রোববার সরকারকে নিশানা করে বলেন, ইমরান খানকে ইচ্ছাকৃতভাবে একাকী কারাবন্দী রাখা হচ্ছে যাতে তাকে দেশ ছাড়তে বাধ্য করা যায়। তার অভিযোগ, ইমরানের বিপুল জনপ্রিয়তায় শেহবাজ সরকার ভয় পাচ্ছে বলেই তাকে নিয়ে কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হচ্ছে না। বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে আছেন। শাহিদা রুবি, মাইটিভি। এদিকে ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তানের সর্বাধিক প্রভাবশালী সেনা নেতা। 4 তারকা জেনারেল থেকে 5 তারকা পদে উন্নীত দেশটির সব সামরিক ও কৌশলগত ক্ষমতা হাতে নিয়েছেন। মার্কিন ও চীনের ঘনিষ্ঠ বন্ধুত্ব ভারতের কাছে হুমকি। তার সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বা সংঘাত নির্ধারণ করবে। বিস্তারিত প্রতিবেদনে। ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বর্তমানে পাকিস্তানের ইতিহাসে এক অনন্য ক্ষমতাধর এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত, যিনি 4 তারকা জেনারেল থেকে সরাসরি 5 তারকা ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়ে চিফ অফ ডিফেন্স ফোর্সেস হিসেবে দেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ সামরিক শক্তির প্রায় সব দিকের সর্বোচ্চ নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন। শুধু সামরিক ক্ষমতা নয়, 27তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তাকে এমনভাবে আদালতের আওতাহীন এবং আজীবন প্রভাবশালী করে তোলা হয়েছে যা প্রধানমন্ত্রীর পরামর্শ অবসর গ্রহণের পরেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ প্রদান করে এবং তাকে পাকিস্তানের কৌশলগত ও রাজনৈতিক নীতি নির্ধারণে এক অনন্য অবস্থানে স্থাপন করেছে। আন্তর্জাতিক কূটনীতিতেও তার ভূমিকা সমান গুরুত্বপূর্ণ। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আয়রন ব্রাদার হিসেবে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং সীমান্ত নিরাপত্তার মূল চাবিকাঠি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রিয় বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও কৌশলগত সংলাপে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। ভারতের কাছে তিনি সর্বাধিক হুমকি এবং আফগান সরকারের কাছে 1 নম্বর শত্রু হিসেবে পরিচিত, যা তার কৌশলগত প্রভাবকে দক্ষিণ এশীয় রাজনৈতিক এবং সামরিক ভারসাম্যের অন্যতম নির্ণায়ক হিসেবে তুলে ধরে। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেও তার প্রভাব বিস্তৃত। ইমরান খানের কারাগার এবং পিটিআই কর্মীদের উপরে কঠোর নীতি দেশের রাজনৈতিক ভারসাম্যকে সেনাবান্ধব করে তুলেছে এবং নিয়ন্ত্রণের ভারে সেনাবাহিনীকে প্রাধান্য দিয়েছে। তার প্রতিটি সিদ্ধান্ত কেবল পাকিস্তানের নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া নিরাপত্তা, অর্থনীতি, সীমান্ত সম্পর্ক এবং কূটনৈতিক দৃষ্টিকোণকেও প্রভাবিত করে। শান্তিপ্রিয় পদক্ষেপ গ্রহণ করলে তিনি স্থিতিশীলতার প্রতীক হিসেবে আবির্ভূত হবেন, আর সংঘাতবর্ধক সিদ্ধান্ত নিলে অঞ্চলে নতুন সংকট, উত্তেজনা এবং অনিশ্চয়তার মুখোমুখি হবে। এমনভাবে তিনি কেবল পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতা নন, বরং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা, আন্তর্জাতিক কূটনীতি এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের একক কেন্দ্রীয় চরিত্র, যার প্রভাব ন্যূনতম দেশীয় সীমাবদ্ধতায় সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক মঞ্চেও দৃশ্যমান এবং পরিমাপযোগ্য। শাহিদা রুবি, মাইটিভি। ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে বিশ্বের 19টি দেশের থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড, নাগরিকত্ব সহ সব অভিবাসন আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে। আফগানিস্তান, মিয়ানমার, সোমালিয়া, ইরান, লিবিয়া, ইয়েমেন সহ যেসব দেশের উপর আগে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল তাদেরই এই তালিকায় রাখা হয়েছে। ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যের উপর হামলা সহ কয়েকটি অপরাধের ঘটনাকে নীতির পটভূমিতে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ট্রাম্প প্রশাসন বিশ্বের 19টি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড, মার্কিন নাগরিকত্ব ও অন্যান্য অভিবাসন সংক্রান্ত আবেদন সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা সংক্রান্ত আশঙ্কাকে এই সিদ্ধান্তের কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। তালিকায় থাকা কোনো দেশই ইউরোপীয় নয় এবং বেশিরভাগ দেশ গত জুনে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাধীন ছিল। কঠোর নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। নথিতে সাম্প্রতিক যে ঘটনাগুলোকে নীতির পটভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে তার মধ্যে ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড সদস্যের উপরে হামলার ঘটনাও রয়েছে। হামলার সন্দেহে একজন আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় একজন গার্ড নিহত ও অন্যজন গুরুতর আহত হন। সাম্প্রতিক বক্তৃতায় সোমালীয়দের নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য আলোচনায় এসেছে। তিনি তাদের আবর্জনা বলেও মন্তব্য করেছেন এবং দাবি করেছেন যুক্তরাষ্ট্র তাদের প্রয়োজন নেই। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প অভিবাসন নীতি কঠোরভাবে বাস্তবায়ন করছেন। বড় শহরে ফেডারেল এজেন্ট মোতায়েন ও যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বৈধ অভিবাসন ব্যবস্থায় বড় সংস্কার এখনো দেখা যায়নি।
বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলার উপরও স্থগিতাদেশ প্রযোজ্য। বিচারাধীন আশ্রয় আবেদনও নতুন নীতির আওতায় স্থগিত হবে। নথিতে কিছু অপরাধের ঘটনা উল্লেখ আছে, যার মধ্যে ন্যাশনাল গার্ডের উপর হামলাও রয়েছে, যা প্রশাসনকে আরও কঠোর হওয়ার প্রয়োজন মনে করিয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। ইরানের পুরনো এক সোনার খনিতে বিশাল মজুদের সন্ধান পাওয়া গেছে। দেশটির অন্যতম সোনার খনি সাদানে এই মজুদ পাওয়া গেছে। ইরানের বর্তমান 15টি সোনার খনি রয়েছে। এর মধ্যে উত্তর পশ্চিমাঞ্চলের জারশোরান সোনার খনি সবচেয়ে বড়। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সংঘাত পরবর্তী পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। এর মধ্যে স্বর্ণের সন্ধানে দেশটিতে নতুন আশার আলো ছড়াচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের পুরনো এক সোনার খনিতে বিশাল মজুদের সন্ধান পাওয়া গেছে। সোমবার স্থানীয় সূত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। কুর্দিস্তান 24 ও ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের অন্যতম সোনার খনি সাদানে এই মজুদ পাওয়া গেছে। ইরানে বর্তমানে 15টি সোনার খনি রয়েছে। এর মধ্যে উত্তর পশ্চিমাঞ্চলের জারশোরান খনি সবচেয়ে বড়। দেশের অর্থনীতিতে সাদানের গুরুত্বও অনেক। পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে সাদান সোনার খনি। এটি বেসরকারি মালিকানাধীন। তবে এখানে ঠিক কী পরিমাণ সোনা পাওয়া যেতে পারে তা প্রকাশ করা হয়নি। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপে ইরানের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগের প্রেক্ষিতে আরোপিত নিষেধাজ্ঞার পাশাপাশি ইসরায়েল ইরান সংঘাত পরবর্তী পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। এরই মধ্যে সোনার সন্ধান পাওয়ায় দেশটিতে নতুন আশা ছড়াচ্ছে। গত মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় বিশাল সোনার মজুদ আবিষ্কৃত হয়েছিল। পাকিস্তান ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর এই দাবি করেছিলেন। রাসেল হোসাইন, মাই টিভি। দর্শক, এ ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।